নমস্কার। সত্যি কথা বলতে কি, এই গল্প লেখাটা আমার শুরু হয়েছে 1960-র পরে। তখন আমি লিখেছিলাম দুখানা গল্প, একটা লিখেছিলাম জোনাকি, আরেকটা লিখেছিলাম প্রতীক্ষা। দুটোই নাকি কোনো একটা সেন্টার থেকে, রেডিও স্টেশন থেকে এটা নিয়ে প্রচার হয়েছে। সেটা আমি বন্ধু মারফত জানতে পেরেছি। আমি এমনি নিজে কিছু শুনিনি। পরবর্তীকালে আমার মনে ছিল আমি মাঝে দিয়ে কিছু কবিতাও লিখেছিলাম। সেই কবিতাগুলো আমার মেয়ের কাছেই সংরক্ষণ আছে। কিন্তু তারপর চাকরি থেকে যখন রিটায়ার করলাম 2001 সালে, তখন আমি নাতি নাতনিদের কাছে বেড়াতে যেতাম, ছেলের কাছেও যেতাম। কিন্তু নাতি নাতনিকে আমি সবসময় একটা গল্প রাত্রিবেলা আমার কাছে শুনে আমি ওদের গল্প বলে শোনাতাম। ওরা একদিন আমাকে ধরে বলে, দাদু তুমি যে এরকম গল্পগুলো লিখছো, গল্পগুলো আমাদের মনে খুব গেঁথে থাকছে। তাই আমি বললাম, তাহলে বল তোরা গতকাল কি গল্প বলেছি। তখন ওরা একটা লেবু চোরের গল্প বলল, যে একটা বুড়িমা তার লেবু চুরি হয়ে যাচ্ছে, ছেঁড়া কাতায় শুয়ে আছে, তার স্বপ্ন সে বড়লোক হবে, তুমি এটাকে বাস্তবে নিয়ে যাও। তারপর আমি বললাম ঠিক আছে, তোরা যখন বলছিস। পরদিন ঘুম থেকে উঠে দেখি, তখন আমি মেয়ের কাছে চেন্নাইতে, ঘুমের থেকে উঠে দেখি আমার জন্য দুখানা খাতা, দুখানা পেন আমার টেবিলের সামনে রাখা আছে। রেখে বললো, দাদু শুরু করে দাও। তো আমিও ওদের কথায়, ওদেরকে ভালোবাসি, ওরাও ছোট ছোট বয়স ওদের। তা আমার ভালো লাগলো, ঠিক আছে। আমার মেয়ে এসে বললো, বাবা লেখো না কেন, শুরু করে দাও। আমার জামাইও অফিস যাচ্ছিল, ওরা শ্বশুরমশাই লিখতে শুরু করলো। তখন আমি ঠিক করলাম, ঠিক আছে একটা গল্প লিখি। গল্পটা কী লিখব, গল্পটাই লিখতে শুরু করলাম। শুরু করে মনে হলো যে গল্পটার কী নাম দেওয়া যায়। দিলাম দ্রৌপদীর বস্ত্রহরণ। দ্রৌপদীর বস্ত্রহরণ বলতে কিন্তু মহাভারতের দ্রৌপদী নয়, এই বস্ত্রহরণ তো এখন চারিদিকেই হচ্ছে। সেটার উপর বেস করে আমি একটা লিখলাম যে দ্রৌপদীর বস্ত্রহরণ যারা দেখতে গেছে, তারা সত্যিকারের দ্রৌপদীর বস্ত্রহরণেই দেখতে গিয়েছিল যারা অনেকে। তার জন্য দ্রৌপদীকে পালাতে হলো, লোডশেডিং হয়ে গেল। সেই দ্রৌপদী একটা স্কুল মাস্টারের কাছে আশ্রয় নিল। পরবর্তীকালে সেই গল্পটাই আস্তে আস্তে গল্পের আকার ধারণ করল। সামাজিক দর্শনের গল্প বলতে অ্যাকচুয়ালি আমার এই সত্যি কথা বলতে কি, গল্পের মধ্যে আমার কয়েকটা ক্যারেক্টার রয়েছে। কারণ একজন স্কুল টিচার, সেই মেয়েটিকে রাত্রিবেলা, মেয়েটা যখন ছুটে ছুটে আশ্রয় চাইছে, উনি আশ্রয় দিলেন। উনি ব্যাচেলার, ওনার ঘরে নির্দ্বিধায় দরজা খুলে দিলেন মেয়েটাকে বাঁচাবার জন্য। মেয়েটা লুকিয়ে রইল খাটের নিচে। ওরা চলে গেল পর মেয়েটা বেরিয়ে এলো। এইভাবে ওদের 2-3 দিন চললো। আর ওখানকার থানার অ্যাকচুয়ালি যে বড়বাবু, যে স্কুল টিচারের বন্ধু, তার কাছে শুধু জানিয়ে রাখলো যে ওই নাট্য কোম্পানির দ্রৌপদী কিন্তু আমার বাড়িতে এসছে, ও দ্রৌপদীর অভিনয় করছে। তার আগের 2 দিনও সীতার বনবাস আরও অনেক বইটই করেছিল। কিন্তু সেদিন হঠাৎ বিকেল থেকে এত ঝড় বৃষ্টি হলো, যার জন্য লোডশেডিং হয়ে সব কিছু নষ্ট হলো। তখন উনি বললেন, আমরা খোঁজ দিয়েছি থানা থেকে যে তোমরা লাইটের ব্যবস্থা কেন করনি। তখন ওরা বললো, এইসব গ্রামাঞ্চলে করতে গেলে পেট্রোম্যাক্স জ্বালাতে হয়। তো পেট্রোম্যাক্সে অনেক পোকামাকড় থাকে, তারপর পেট্রোম্যাক্সের একটা অসুবিধা হয়। তারপর বললো, জেনারেটর কেন আনোনি। করতে অ্যাকচুয়ালি কিছুই না, আমার মনে হলো যে আমি এই সমাজকে কিংবা আমাদের যা চলছে তার মধ্যে কিছু চরিত্র উঠিয়ে ধরি। তার মধ্যে প্রথম চরিত্রটা ছিল একটা অনাথ মেয়ে। সে অনাথ মেয়েকে একদম পোস্টমাস্টার বদলি হয়ে গেছে, তার কাছে শেল্টার পেয়েছে, আগের থেকেই ছিল। কিন্তু আমার বইতে আমি দিয়েছি যে অনাথ মেয়েদেরকে যদি আনতে হয়, তাদেরকে কতগুলো নিয়মের মধ্যে রাখতে হবে, যাদের কাছে যাবে। সেই যে কতগুলো কথা, সেটা আমার বইতে আমি জানিয়েছি। এটা সরকারও দেখতে পারে, পাঠকও দেখতে পারে, সমাজও দেখতে পারে। যার সম্বন্ধে লেখা হচ্ছে, তার শৈশবটাকে প্রথম অধ্যায় দেওয়া হয়েছে, কিভাবে সে জীবনযাপন করেছে। বাংলাদেশ থেকে উদ্বাস্তুটা চলে এসে 47-এ
আশ্রয় নিয়ে তার মা কিভাবে দিয়েছে, কিন্তু আলটিমেটলি ওনার মা মানসিক বিকারগ্রস্ত হয়ে ওর মা মারা যায়। পরবর্তীকালে ওদের স্থান হয় একটা মানে ওদের আত্মীয় একজনের কাছে, কৃষক বলতে গেলে তার কাছে, সেখানে ওদের দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়ের মধ্যেই তার একটা ক্লাসে, তখন কোয়েড স্কুল ছিল প্রথম দিকে, তখন একটি মেয়ে তাকে বসার সুযোগ দিয়েছিল তার বেঞ্চে। সেইভাবে অল্প বয়স, প্রত্যেকেরই 10 বছর, মেয়েটার সাথে কথা হয়ে জানলো যে ছেলেটার থেকে মেয়েটা 2 দিনের ছোট। আরেকটি মেয়ে এলো, সেও দেখলো সে 1 দিনের ছোট। তো মেয়েটার একজনের নাম হচ্ছে রমা ভট্টাচার্য, আর একজনের নাম হলো সুপ্রিয়া চৌধুরী। সুতরাং এই গল্পটাই এগোতে এগোতে ওদের মধ্যে নিজস্বের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়েছিল, কিন্তু যতটা ছেলেটার হয়েছে তার চেয়ে মেয়েটার বেশি হয়েছে। কারণ মেয়েটা তো 15-16 বছর 17, ওদের মধ্যে একটা আলোড়ন শৈলী হয়ই, ওরা ভালোবাসতেই পারে। কিন্তু ছেলেদের তো বয়স নির্ধারণ থাকে 21 বছর পর্যন্ত। 1951-52 সালে যখন আমাদের পার্লামেন্ট ইলেকশন প্রথম হলো স্বাধীনতার পর, তখন বলেছিল ভোটার হতে গেলে 21 বছর হতে হবে। সুতরাং অ্যাডাল্টকে তখন, এখন যেটা 18 বছর, তখন ধরা হয়েছিল 21 বছর। তার জন্য আলটিমেটলি মেয়ের মা রাজি হলো না এই ছেলের সাথে মেয়ের সম্পর্ক থাকুক। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গিয়ে আমি যেসব গল্প টল্পগুলো লিখি, আমি যখন রাত্রেবেলা শুই তাই ক্যারেক্টারগুলো আলোচনা মনে মনে ভাবি এটাকে কিভাবে নেওয়া যায়, কিভাবে যখন পরদিন সকালে লিখতে বসি তখন দেখি গতকাল যা রাতে ভেবেছিলাম সেটার সাথে এটার মিল নেই। এটা কিভাবে যেন পেনটা এগিয়েই চলেছে। এক্ষেত্রেও তাই হয়েছে, মেয়েটির সাথে তার আর সম্পর্ক রইল না। এই মেয়েটি তাকে এমনভাবে ভালোবাসলো যে তাকে বিয়ে করতে রাজি হলো না। সেই গ্রামীণ ছেলের একখানা ফটো সে নিজের কাছে রেখে দিল, যে সেই দন্য অবস্থা, ছেঁড়া প্যান্ট, মাথা চুল খাড়া, সেই ছেলেটাই তার কাছে বিরাট হয়ে দাঁড়ালো। এবং এই ছেলেটি ছবিটাকেই সে ধরে নিল এই তার প্রেমিক। এইভাবে সেই জীবন কাটালো, এইভাবে তাদের বয়স এগিয়ে চলল। না, অ্যাকচুয়ালি শিশু সাহিত্য লেখার মতো আমার সেভাবে এখনো কলমে আসেনি। আমি যে বয়সের গুলো লিখছি ওটা কিন্তু অনেকটা বেশি বয়সের ছেলেমেয়ের পক্ষে ওটা প্রযোজ্য, যারা অ্যাডাল্ট হয়েছে। সেটা একদম শিশু সাহিত্য করতে হলে আমাকে আবার ভাবতে হবে, শিশুদিকে নিয়ে লিখতে হবে, শিশুদের সাথে মিশতে হবে, জানতে হবে, তাহলে সাহিত্য আকারে লেখা যাবে। না, সব সময় সবটা পারিনি বলতে গেলে। যেমন ধরো এখন আমি এর আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে বইগুলো আমি পড়েছিলাম, পূর্ব পশ্চিম কিংবা সে সময়, এগুলো পড়ে যেটুকু আমার জ্ঞান হয়েছে, এখন আমি রিসেন্টলি বলছি, যেমন আরেকটু নিচুই বলবো যে আমার এটা মার্জনা করবেন, প্রফুল্ল রায়ের বইগুলো পড়ে আমার খারাপ লাগছে না। যদিও প্রফুল্ল রায়ের বইগুলো অনেক আগে, ছোট ছোট গল্প উনি সুন্দরভাবে প্রকাশ করেছেন। তাই আমি সবসময় যেমন সুচিত্রা ভট্টাচার্যের কিছু 12 গল্প আছে, এইগুলো পড়ি, আশাপূর্ণা দেবীর বই পড়ি, তারপর ধরুন 2-1টা ইংরেজি বইও পড়ি, যেমন নারাজ বইটাও যেমন পড়েছি। তো এসব পড়ার অভ্যাস আছে আমার, কিন্তু ওখান থেকে যে আমি সংগ্রহ করব তা নয়। সেটা না, স্বপ্নের মধ্যে বহুমুখী ভাবনার মধ্যে আছে। ধরুন আমাদের এখন চারিদিকে যেমন একটা খাবার নিয়ে চলছে, মিড ডে মিল। এই মিড ডে মিলের উপরও আমার একটা গল্পের মধ্যে মেনশন করা আছে, মিড ডে মিলটা কী এবং কী হলে কী হতো, সব কিছু আমি এটার মধ্যে মেনশন করে দিয়েছি। কী চলছে না চলছে, কী হলে ভালো হতো, কী হলে খারাপ, আমি আমার লেখার মধ্যে প্রকাশ করেছি। পাঠক সেটা দেখবে, পড়বে, গ্রহণ করা তাদের ইচ্ছা, আমি সেটাই প্রকাশ করেছি। আমার যদি গল্পগুলো আপনি 7-8 দিয়ে পড়েন, গোটা 28 থেকে 30টা গল্পই আছে, কোনোটার সাথে কোনোটা রিলেশন নেই, কিন্তু আমি আমার মতামত প্রকাশ করেছি। যেমন ধরুন থানার বড়বাবুর সম্বন্ধে লিখেছি, উনি তার সাব ইন্সপেক্টরকে বলছেন অল্প বয়সের ছেলেদিকে পট করে অ্যারেস্ট করো না, তাদের এগেনস্ট এফআইআর করো না, তাদের কাছে বোঝাও তারা যে মেয়েরা যাওয়ার সময় টিটকারি দিচ্ছে
ওদেরকে ডেকে বোঝাও, বুঝিয়ে বলো, আবার ওদেরকে ডেকে বলো যে এই জিনিসটা যদি তোমার বোনের সাথে হয় তখন কি হবে, দেখবে ওরা মারমুখী হবে। সুতরাং এই জিনিসগুলি সবসময় এফআইআর কোনো মানে কমপ্লেন করে থানাতে এটা হয় না, এটাকে একটা সূত্র বের করে এটাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে এটা সমাজের পক্ষে ভালো, সবার পক্ষে ভালো। আমার এর মধ্যে একটা গল্প, দুটো গল্প হয়েছে। যেমন একটা গল্প আমি লিখেছি, আমি যে বঙ্গ সাহিত্য সম্মেলনের একজন পার্মানেন্ট মেম্বারও, সেখানে আমি বলেছিলাম একদিন বক্তৃতা দেওয়ার সময় যে আমি একটা তৃতীয় বিশ্ব সম্বন্ধে লিখছি, থার্ড ওয়ার্ল্ড। তার মানে শিশুর মাতৃগর্ভ, তারপর শিশুর শৈশব, কৈশোর, যুবক, তারপর তার বৃদ্ধ হওয়া, এই নিয়ে প্রত্যেকটা স্টেজের উপরে বিচারকের মুখ দিয়ে আমি বলিয়েছি যে কোনটা প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব, এই একটা গল্প। আরেকটা দিয়েছি আমি যে আমি বস্তিতে থাকি, আমি অনেক লেখাপড়া শিখেছি, কিন্তু আমাকে সবাই বলছে এ তো বস্তির মেয়ে, আমি যতই লেখাপড়া শিখি না কেন, এতে কলোনির মেয়ে, এর থেকে কি আশা করো, আমি কিন্তু অনেক শিক্ষিত হয়েছি। সেই ব্যাখ্যাগুলো আমি দিয়েছি যে আমি বস্তির মেয়ে হলেই যে আমি উঠতে পারবো না, বিয়ে করতে পারবো না, সংসার করতে পারবো না, তার উপরে বেশ করে আমি আমার নিজের মতামত জানিয়েছি। আমি যে কোনো গল্প লিখি, গল্পের কয়েক পাতা হওয়ার পর ও আমার কাছে জানতে চায় কোনো গল্প কি লিখছো, আমি না, হ্যাঁ। ও আমাকে সবসময় উৎসাহ দেয়, তুমি বন্ধ করে রেখেছো কেন, তুমি গল্প লেখাও, কেন আমার একটা নার্ভের প্রবলেমও আছে, আমি যদি লেখালেখি করি তাহলে আমার নার্ভের প্রবলেমটা অনেক সময় কমও থাকে। সেই উপরে বেশ করে আমাকে বলে তুমি লেখো। ও আমাকে প্রত্যেকটা গল্পের পড়ে দেখে, পাঞ্চুয়েশন ঠিক করে দেয়, বানান ঠিক করে দেয়, করে টরে দিয়ে এমনকি আমার গল্পের নামাকরণও করে দেয়। আমার 2-3টা গল্পে, যেমন ধরুন সব চরিত্র কাল্পনিক নয়, এই নামাকরণ আমার স্ত্রী, তারপরে একটি শিক্ষকের আত্মকথা, এই নামকরণও আমার স্ত্রী। আবার আমার মেয়ের সাথে যখন কথা হয় তখন বলে তুমি যে 8খানা গল্প নিয়ে বই লিখেছো, সে বইখানার আমি নাম দিচ্ছিলাম, আমি অন্য নাম ভেবেছিলাম, বলে বইটার নাম দাও 8খানা, 8টা চরিত্র নিয়ে এটা লেখা। আর প্রচ্ছদটা যেহেতু আমার নাতনি আমাকে খুব পছন্দ করে, ভালোবাসে, নাতি নাতনি, প্রচ্ছদটা 2-3টা বই ওরাই এঁকেছে, ওরাই, আমি সেটা সাদরে গ্রহণ করেছি। না, আমি অনেককে বই দিয়েছি, আমার নিজের পাড়াতেও আমি লিখে বই দিয়েছি। শুনলাম প্রথম নাকি পাড়াকেই দিতে হয় এরকম লিখলে, যারা জানে আর কি। কিন্তু দুঃখের বিষয়, অনেক জায়গায় আমার প্রায় 60-65খানা বই গেছে দ্রৌপদীর বস্ত্রাহরণ, আত্মীয়স্বজন থেকে 2-4 জনই আমাকে তার মতামত দিয়েছে। আবার 2-4 জন আমার কয়েকজন ডাক্তার বন্ধু আছে, তারা আমাকে মতামত দিয়েছে। এমনকি এমন ডাক্তার আমার বই নিয়ে সে আবার বললো না, আমার 800 টাকা ভিজিট নেবো না, আপনার বইটা পেয়েছি এটাই বিরাট, আমি আপনার বইয়ের জন্য একটা শেলফ খুলেছি, বইগুলো রাখছি। এটা হলো ওর মতামত, ও যা আমাকে বলেছে আমি সেটাই আপনাকে শোনালাম। কিন্তু অনেকেই বই নিয়েছে কিন্তু ফিডব্যাক কেউ করে না। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি ভাবছি আমার একটা বয়স হয়ে গেছে, আমি লিখেছি কদিন আর লিখবো। আমি যে ওরা যে ফিডব্যাক দিচ্ছে না বলে আমার দুঃখ হচ্ছে, নট নেসেসারি, আমার তা হয় না। কেন, ওটা আমাদের কাছেও যেসব জিনিস আসে তারাও আবার দেখি ফিডব্যাক দাও, তো আমি সাথে সেই উবেরে চললেও ফিডব্যাক চাই, এইখানে জিনিস আনলেও ফিডব্যাক, আমরা সাথে ফিডব্যাক দিই যেটা। কিন্তু যাদের অভ্যাস নেয়, আবার অনেকেই বই নেয় যে বই লিখেছেন, বাহ কি সুন্দর বইটা, কিন্তু দেখা গেল সে বইয়ে পড়লো না। একজন যেমন বললো আমি বইটা 4 বার পড়েছি, তারপর আমি জিজ্ঞেস করলাম কোন গল্পটা, 6টা গল্প আছে, কোনটা ভালো লেগেছে, সে উত্তর দিতে পারলো না। তাতে আমি বুঝলাম সে পড়েই নি, সে আমাকে খুশি করার জন্য বলেছে। তাই এসবের মধ্যে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার লেখার ইচ্ছা, আমাকে স্ত্রী উৎসাহ দিচ্ছে, আমার নাতি দিচ্ছে, ইভেন আমার ছেলের বউরাও বলছে লিখে যাও, আমি সেভাবেই লিখে যাই। তাতে আমার দুটো হয়, একটা নার্ভের প্রবলেমও আমার ঠিক হয়, প্লাস আমার ব্রেনটাও ঠিক থাকে।
করোনার সময় আমি এই লিখে লিখে আমার নিজেকে সুস্থ রেখেছিলাম বলতে পারেন। না, আমি একটা কথা কি, আমরা যে বইগুলো বের করছি এগুলো থ্রু পাবলিশার্স, ওদের থ্রুতেই বেরোচ্ছে। শুধু ওদের কাছে যখন জানতে পারি যে কখনো এই বই বিক্রি হয়েছে, যেমন একজন আমাকে জানালেন আপনার চার নারী বইটা 52খানা বিক্রি হয়েছে, এই জুন মাসে আমাকে জানিয়েছেন। আর আপনার আরেকখান বই কালাদিন বইটা আমাদের 42টা বিক্রি হয়েছে। তা আমি বললাম তাহলে তো ঠিকই আছে, তাহলে বিক্রি হোক। বলে আমরা তো এখন স্টেট লেভেলে যে হয়, তারপরে জেলায় জেলায় হয়, সব বুক ফেয়ারে যাই, আপনার বইগুলো নিয়ে যাই, কোথাও 2খানা বিক্রি হয়, কোথাও 3খানা বিক্রি হয়, কোথাও তো বিক্রিও হচ্ছে না। এভাবে চলে, তাতে আমি কোনো দুঃখ পাই না। আমি জানলাম যে বইগুলো বাজারে গেছে, ঠিক আছে। সময় নির্গণ না, কালাদিন যখন হয়েছিল অ্যাকচুয়ালি এলাকার সূত্রটা আমার এসছে, কেন আমি 67 থেকে যেটা হয়েছে তখন আমি কলকাতাতেই ছিলাম। আমার যাতায়াতের পক্ষে তখন তো অত সরকারি গাড়িও আমরা পাইনি, আমরা বাসে ট্রামে করে অফিসে যাতায়াত করেছি, প্রত্যক্ষ করেছি সব ব্যাপারে, যে কি হচ্ছে কি না হচ্ছে, কোথায় কি মানে কোন কি এলো না হলো, রাষ্ট্র কি অ্যাকশন নিল, নকশাল পিরিয়ডে কি হলো, এগুলো যাই যা কিছু হলো আমার যা চোখে দেখা, যা জানা, আমি কোনো কারো কাছ থেকে শুনে কোনো কথা লিখি না। আমি যেটা জানি, যেটা নিজে পড়ি, যেটা দেখি, সেটাই প্রতিফলন হয়। তাই কালাদিনও তো আমার সেইভাবে হয়েছে যে রাষ্ট্র মানে কীভাবে এটাকে সরকার গ্রহণ করেছে, কিভাবে পাবলিক গ্রহণ করেছে, কি অ্যাকশান হয়েছে, সেটাই আমি বইটাতে তুলে ধরেছি। হয় না কেন, তা হয়। ধরুন বর্তমান পরিস্থিতি যা চলছে সেটার উপরে কলম ধরলে কলম ধরা যায়, কিন্তু কলম আসছে না, কলম ধরা যাচ্ছে না। কেন জানতে হচ্ছে যে পরবর্তীকালে কি হবে, সেটা জেনে তারপর গল্প আকারে অত চিন্তা করা যাবে, সেটা লেখা যায় কি লেখা যায় না, সেটা ঠিক পাঠক কতটা গ্রহণ করবে, লেখার আগে চিন্তা করতে হবে যে আমি কি লিখছি কি না লিখছি। যেমন একটা বলি, আমি একটা গল্পের মধ্যে লিখেছিলাম একটা ইরানির মেয়ের কথা। আমাকে প্রকাশক জানালেন আপনার লাইনের কয়েকটা লাইন আমি কেটে দিচ্ছি, কারণ এই ধর্ম নিয়ে আমার এখানে খুব ভাঙাভাঙি হবে, আপনার বাড়িতে হবে। তা আমি বললাম আমি যে কটা লিখেছি তার মধ্যে কোনো লাইনে তো কাটা নয়, আপনি লিখুন, আপনি প্রকাশ করুন না, হোক না ভাঙাভাঙি হোক, দেখলাম উনি বললেন বটে, কিন্তু কোনো লাইনও কাটলেন না। বইটা গল্পটা প্রকাশও পেল, অনেকেই গল্পটাকে অ্যাকসেপ্ট করেছে, বললো ওই গল্পটা আগে পড়বো। যে হ্যাঁ দাদু লিখেছে বলে ওরা দু এক সময় যে বলে না তা না, বলে। কিন্তু আমি যখন ওদের সাথে আলোচনা করি তখন দেখি বিশেষত ওদের থেকে আমি আমার মেয়ের সাথে যখন আলোচনা করি, মেয়ে আমাকে জিজ্ঞেস করে, বাবা তুমি ওই জায়গাটা এইভাবে লিখলে কেন, এইটা এইভাবে লিখলে ঠিক হতো নাকি? আমি তখন শুনলাম। আমার ছেলে বইটা পড়ে বললো, বাবা দু এক জায়গায় দেখলাম তোমার প্রকাশক বানান ভুল লিখেছে, তুমি বানানগুলো ঠিক করে দিও। তারপর ঠিক আছে তুমি লিখে যাও, কোনো আপত্তি নেই আমাদের, নিজে ভালো থাকো, সুস্থভাবে লেখো, এটা ব্রেন ওয়ার্ক, এই বয়সে এই লেখালেখি করা ভালো, শরীর স্বাস্থ্য সুস্থ থাকে, কোনো মন যায় না কারো দিকে। আমার নাতি নাতনিদের একই কথা, আমার স্ত্রীকেও বলে দাদু লিখে যাবে, তুমি সব দেখবে, সব কিছু করবে। দেখো বই লিখলে, আমার মেয়েও বলে বাবা লিখলেই যে প্রকাশ করতে হবে, আমার বইটা পাবলিশ করে নট নেসেসারি, তুমি তোমার লেখা লিখে যাও, যদি কখনো প্রয়োজন হয় প্রকাশ হবে, কখনো পাবলিশ হবে না, থাকবে এজ এ পাণ্ডুলিপি। নমস্কার, আমার নাম সঞ্চালিকা চক্রবর্তী। আমি হচ্ছি যে যার সম্বন্ধে এতক্ষণ বলা হলো সুশীল কুমার চক্রবর্তীর স্ত্রী। আমরা দুজন থাকি, এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারা তাদের কর্মস্থলে আছে। আর বিশেষ করে করোনার সময় একটু তো প্রত্যেকের লাইফের মধ্যেই তো একটা বোরিং ভাব এসে গিয়েছিল। তা সেই সময় আমরা কিছুদিনের জন্য চেন্নাই গিয়েছিলাম। চেন্নাইতে ওই যেই কথা উনি বলেছেন, নাতি নাতনিদের আবদারে
খুব গল্প করতে পারতেন, গল্প বলতো নাতি নাতনিদের, আমি আবার শুনতাম, আমি আবার গল্প বলতাম না। তা আপনাদের গল্প বলতো, তো নাতি নাতনি একদিন বললো, তো বলো কেন, ওগুলো লিখে ফেলো। আমি বললাম তাহলে একটু লেখো। তো ওদেরই উৎসাহে লেখা শুরু করলো। তো উৎসাহটা সত্যিই ওরা খুব এটা নিয়ে লেগে রইল, যে ছোটো বলে যে কথাটা বললাম ওই মাত্র তা না, ওরা কিন্তু লেগে রইল। তো সেই উৎসাহে বলতে শুরু করলো, লিখতে শুরু করলো। কিন্তু লেখাটা যখন শেষ হলো তখন দেখা গেল এটা কিন্তু নাতি নাতনিদের মনোরঞ্জনের গল্প ঠিক হয়নি, হবে ওরা আরও বড় হোক তখন। এটা হয়ে গেল বড়দের গল্প। কারণ ব্যাপারটা হচ্ছে কি, ঠিক ছোটদের সঙ্গে মেলামেশা বা ওই বয়সে লেখনী যাদের হয় তারা ছোটদেরটা লিখতে পারে। আর উনি যখন লিখতে শুরু করছেন তখন তো উনি একেবারে পুরো প্রাপ্তবয়স্ক, বরঞ্চ বৃদ্ধর দিকে এগিয়ে যাচ্ছে। তো সুতরাং এটা ক্ষমার্য। ওই লিখতে 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 আর লিখতে কি সব কিছুই কি চর্চা করতে করতে মাথার মধ্যে আসা, নানান রকম প্লট মাথায় আসছে। এবং বেশিরভাগ প্লটই আমি দেখেছি একদম আমাদের বাস্তব জীবন থেকে নেওয়া। এর মধ্যে কল্পনা তো থাকবেই, গল্পে কল্পনা না থাকলে হয়, কল্পনার মধ্যেই আছে। কিন্তু ওই দু একটা চরিত্রই যেগুলো আমরা গল্প শুনেছি সেগুলোকেই গল্প আকারে দেওয়া। অনেকগুলো সত্য ঘটনার মধ্যেও দু একটা চরিত্র এসে গেছে কল্পনার, নইলে তো গল্প হয় না। পড়তে ভালোই লাগে জানা জিনিস। তারপরে গল্প লেখার পর দেখলাম আমার উৎসাহ, আমি খুব গল্পের বই পড়তে ভালোবাসি। সংসারের কাজের জন্য মানে অতটা তো আর হয়ে ওঠে না, তবে এটাতে দেখলাম সঙ্গে আমিও একটা যেন নতুন স্বাদ পেলাম। এই বিশেষ করে গল্পটা লেখার পর সেটা পড়তে গিয়ে দু একটা বানান যদি ভুল হয় সেটা দেখা, তারপরে পাংচুয়েশন দেখা, দেখে যাক এটা এখনও কি আমাদের একটা কি তখন একটা বিনোদনের স্থান হলো। কী হিসাবে না, তখন তো আমরা কারোর সঙ্গে সবাই আমরা যার যার ঘরে গৃহবন্দী, এটাতে একটা তাও যেন আমাদের মধ্যে একটা নতুনত্ব আসলো। কিন্তু তাতে দেখেছি ওনার গল্পের মধ্যে সব কিছুই কিন্তু পুরোপুরি কল্পনা না, কল্পনা বাস্তব মিশিয়ে ওটা এমনভাবে মিশে গেছে যে কোনটা কল্পনা কোনটা বাস্তব একটু বুঝতে অসুবিধা হয়। যেহেতু আমি প্রথম থেকে সব জানি তাই বুঝতে পারি যে এখানে এটাই ওনার লেখার মধ্যে একটা বৈশিষ্ট্য। না, আমার তো সেই আকাঙ্ক্ষাটা আছে যে পাঠক আমার গল্পটা পড়ুক, আমার বইগুলো দেখুক, আমিও ওদের কাছে পরিচিত হই সব। যেমন আমি কলেজ স্কোয়ারে গিয়েছিলাম, সেখানে একজন আমাকে বললো আপনি নতুন লেখক? আমি বললাম হ্যাঁ আমি নতুন লেখক। নতুন লেখক তো পরিচিতি নেই। তা আমি বললাম পরিচয় কী করে হবে? আপনারাই যদি আমার পরিচয় না নিতে চান তাহলে আমার পরিচয় কী করে হবে? এই হচ্ছে মেইন কথা। সুতরাং আমি চাই আমার পাঠক বই পড়ুক, কি বিক্রি হলো, কি আমি পেলাম। আমি যে এত বইগুলো ওরা পাবলিশ করলো, আমি ওদের কাছে যেটা জানতেও চাইনি যে আমার কি প্রাপ্য, কি দেবে না দেবে, ওসব আমি চাই না। আমার বইটা প্রকাশ পেয়েছে, পাবলিক পড়েছে, হয়তো ভালো লেগেছে, হয়তো ভালো নাও লাগতে পারে, আমি তো জানতে পারছি না। কিন্তু বই বিক্রি হয়েছে মানে এটা আমার আনন্দ যে যাক বইটা তাহলে পাবলিক নিয়েছে।